সৈনিক ভাই সব, আজ আমি আপনাদের সামনে একটি স্লোগান দিচ্ছি, দিল্লি চলো। আর মনে রাখবেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যদি প্রাণও দিতে হয়, তবে তা হবে আমাদের জীবনের পরম সার্থকতা। জয় হিন্দ। নেতাজির ডাকে আমরা জীবন্ত প্রস্তুত, দিল্লি চলো। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। এখানে বর্ণিত ঘটনা ও সংলাপ ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তৈরি হলেও কিছু অংশ নাটকীয়তার প্রয়োজনে পরিবর্তিত হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। ধন্যবাদ। 1897 সালে 23শে জানুয়ারি এক শীতের সকালে ওড়িশার কটকে এক বনেদি পরিবারে জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর কোল আলো করে জন্ম নিলেন এক পুত্র সন্তান। কে জানত এই শিশুই একদিন নেতাজি হয়ে পরাধীন ভারতের শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখাবে সবাইকে, যার নামে কাঁপবে ব্রিটিশ সাম্রাজ্য। ওগো, দেখো আমাদের ছেলে কি শান্ত হয়ে ঘুমোচ্ছে। ওর চোখে যেন এক অদ্ভুত তেজ। হ্যাঁ প্রভা, আমি আমাদের ছেলের মধ্যে এক অদ্ভুত তেজ দেখতে পাচ্ছি। তাই আজ থেকে নাম হবে সুভাষ। হ্যাঁ গো, ওর মুখ দেখেই মনে হয় ঈশ্বর ওর কপালে বড় কিছু লিখে দিয়েছেন। জানকীনাথ বসু ছিলেন একজন নামকরা আইনজীবী ব্যক্তি, আর মা প্রভাবতী দেবী ছিলেন এক স্নেহময়ী দৃঢ়চেতা নারী। 10 ভাই বোনের মধ্যে সুভাষ ছিল নবম। কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে সুভাষের শৈশব ছিল জ্ঞানের তৃষ্ণায় ভরা। স্বামী বিবেকানন্দের বাণী তার হৃদয়ে জাতীয়তাবাদের বীজ বপন করল। তোমাদের দেশ ছিল বর্বর, না ইতিহাস আছে না সভ্যতা। আমরা না এলে তোমরা আছো অন্ধবিশ্বাসেই বাঁচতে। তোমরা এতটাই অনগ্রসর যে নিজেদের শাসন করার ক্ষমতাও তোমাদের নেই। ক্ষমা করবেন স্যার, আপনি ইতিহাস পড়ান, অপমান নয়। আমাদের দেশের অপমান করার অধিকার আপনার নেই। আমাদের ইতিহাস আপনার কল্পনার চেয়েও বড়। আপনার এই ঔদ্ধত্য আমাদের দেশকে কখনো ছোট করবে না। ওরে বাবা, সুভাষের কি সাহস! সুভাষ কি করবে এবার? স্যার তোকে মনে হয় না ছাড়বে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার ক্লাসে আমার কথার প্রতিবাদ করছো? গেট আউট, এক্ষুনি বেরো। আমি বেরিয়ে যাব স্যার, কিন্তু আমার দেশের অপমান আমি চুপচাপ সইব না। এই ঘটনার জন্য সুভাষকে কলেজ থেকে বহিষ্কার করা হয়, কিন্তু এই বহিষ্কার তার আত্মবিশ্বাস ও দেশপ্রেমকে আরও বাড়িয়ে তোলে। বাবার ইচ্ছা এবং নিজের মেধা প্রমাণের তাগিদে সুভাষচন্দ্র বসু 1920 সালে লন্ডনের ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষায় বসতে যান। যখন ফল প্রকাশিত হল, সুভাষ 4র্থ স্থান অধিকার করে সকলকে চমকে দিলেন। ব্রিটিশ সাম্রাজ্যের এই উচ্চতম পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ তার সামনে, কিন্তু তার মন অন্য কথা বলছিল। আমি কি করে সেই ব্যবস্থার অংশ হব, যার লক্ষ্যই হলো আমার মাতৃভূমিকে শোষণ করা? আমার মা ভারত মাতা যখন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ, তখন আমি কিভাবে তার শোষকদের সেবক হতে পারি? না 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 না, আমি পারবো না। 1981 সালের এপ্রিল মাসে তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি ICS পদ প্রত্যাখ্যান করেন। 1921 সালে জুলাই মাসে সুভাষ ভারতে ফিরে সরাসরি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে আলাপ করেন। চিত্তরঞ্জন দাস ছিলেন সেই সময়ের একজন প্রবাদ প্রতিম নেতা, যার দেশপ্রেম সুভাষকে আকৃষ্ট করেছিল। দেশবন্ধু, আমি আপনার সঙ্গে কাজ করতে এসেছি। দেশের জন্য আমি কিছু করতে চাই। আমার জীবনের একমাত্র লক্ষ্যই হলো দেশের স্বাধীনতা। আমি আপনার নির্দেশ মেনে চলতে রাজি। তোমার খবর সব পেয়েছি সুভাষ।
তোমার সাহস আর দেশপ্রেমের কথা সবার মুখে মুখে ফিরছে। আইসিএস প্রত্যাখ্যানের খবর আমাকে সত্যিই মুগ্ধ করেছে। মানে দেশের এই দুঃসময়ে তোমার মতো তরুণদেরকেই তো প্রয়োজন। তবে কিন্তু মনে রেখো, এই পথ খুবই কঠিন বন্ধুর। অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক বাধা আসবে। আমি প্রস্তুত দেশবন্ধু, যে কোনো ত্যাগের জন্য প্রস্তুত। আমার জীবন দেশের জন্য উৎসর্গীকৃত। খুব ভালো কথা। তোমার মতো তরুণদের ওপরেই তো আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। স্বরাজ দলের একজন সক্রিয় সদস্য হয়ে তুমি অসহযোগ আন্দোলনে যোগ দাও। আমরা একসঙ্গে কাজ করব। চিত্তরঞ্জন দাসের সান্নিধ্যে এসে সুভাষের রাজনৈতিক জীবনের নতুন দিগন্ত উন্মোচিত হল। তিনি স্বরাজ দলের একজন সক্রিয় সদস্য হয়ে উঠলেন এবং অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করলেন। 1922 থেকে 1932 সালে সুভাষ বারবার কারাবরণ করেন। মান্দালয় জেলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে, তবুও তিনি সংগ্রামের পথে অটল থাকেন। আপনি এখানেও এত শান্ত কি করে থাকেন সুভাষবাবু? আমরা তো হাঁপিয়ে উঠছি। বাইরের জগতের জন্য কেমন একটা মন কেমন করছে। শরীরকে বন্দি করা যায়, মনকে নয়। এখানেই তো আমরা নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ পাই। এখানে বসে আমরা দেশের স্বাধীনতার স্বপ্ন দেখি, ভবিষ্যৎ আন্দোলনের পরিকল্পনা করি। বাইরের চেয়ে ভেতরের স্বাধীনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কথা শুনে সত্যি শক্তি পাই সুভাষবাবু। কিন্তু এভাবে আর কতদিন? যতদিন না দেশ স্বাধীন হয়। মনে রাখবেন, অন্ধকারের পরেই কিন্তু আলো আসে। আমাদের সংগ্রাম বৃথা যাবে না। 1939-এ ত্রিপুরাতে তিনি মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী সীতারামাইয়াকে পরাজিত করে পুনরায় সভাপতি নির্বাচিত হন। কিন্তু গান্ধীজির সঙ্গে তার মতভেদের কারণে তিনি পদত্যাগ করেন ও ফরওয়ার্ড ব্লক গঠন করে। আমরা পূর্ণ স্বরাজ চাই। স্বাধীনতার জন্য আমাদের আপোষহীন হতে হবে। সশস্ত্র বিপ্লবী আমাদের একমাত্র পথ। ব্রিটিশরা আলোচনার টেবিলে স্বাধীনতা দেবে না, তাদের শক্তি দিয়ে হারাতে হবে। সুভাষ, অহিংসাই আমাদের শক্তি। রক্তপাত করে স্বাধীনতা এলে তার মূল্য থাকবে না। আমরা অহিংসার মাধ্যমেই ব্রিটিশদের দুর্বল করে দেব। আমাদের আন্দোলন নৈতিকতার উপর দাঁড়িয়ে আছে। অহিংসা আমাদের আত্মা গান্ধীজি, কিন্তু স্বাধীনতাকে আমাদের ছিনিয়ে নিতে হবে। শুধু অহিংসা দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যকে পরাজিত করা সম্ভব নয়। এটা আপনি কেন বুঝছেন না? সময় এসেছে এক নতুন পথের, এক নতুন সংগ্রামের। বিশ্ব পরিস্থিতিও আমাদের অনুকূলে। তোমার আবেগ আমি বুঝি সুভাষ, কিন্তু আমার পথ ভিন্ন। এই মতভেদ ছিল দুই মহান নেতার দুই ভিন্ন দর্শন। একজন যেখানে অহিংসাকে পরম ধর্ম মনে করতেন, অন্যজন সেখানে স্বাধীনতাকে পরম লক্ষ্য হিসেবে দেখতেন, যার জন্য প্রয়োজন হলে যে কোনো পথ বেছে নিতে প্রস্তুত ছিলেন। এই মতভেদ সত্ত্বেও একে অপরের প্রতি তাদের সম্মান ছিল অটুট। 1941 সালের জানুয়ারিতে সুভাষ ভাইপো শিশিরের সাহায্যে গৃহবন্দী দশা থেকে এক দুঃসাহসিক পলায়ন ঘটান। তিনি পাঠান সেজে কাবুল, মস্কো হয়ে বার্লিন পৌঁছান। শরৎদা, আমি চললাম। দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমি আর ফিরব না। ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে আমাকে বেরোতেই হবে। সাবধানে যেও সুভাষ, তোমার জন্য দেশের মানুষ অপেক্ষা করবে। তোমার এই ঝুঁকি সফল হোক, এই কামনাই করি। দেশের জন্য তুমি যা করেছ তা কেহ কোনো দিন ভুলবে না। আশীর্বাদ করো শরৎদা, যেন সফল হতে পারি। মা ভারত মাতার শৃঙ্খল ভাঙতেই হবে। বার্লিনে এসে সুভাষ হিটলারের সঙ্গে দেখা করলেন। তিনি জার্মানির সমর্থন চেয়েছিলেন ভারতের স্বাধীনতার জন্য। মিস্টার বসু, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত, কিন্তু আপনার দেশের মানুষ তারা কি
তারা কি আমাদের সৈন্যদের মেনে নেবে? হ্যাঁ, মানে তারা কি আমাদের এই বিশ্বযুদ্ধের অংশীদার হতে প্রস্তুত? আমাদের দেশের মানুষ স্বাধীনতা চায়। যে কেউ আমাদের স্বাধীনতার জন্য সাহায্য করবে, আমরা তাদের স্বাগত জানাবো। আমাদের প্রধান শত্রু ব্রিটিশ সাম্রাজ্য, তাদের উৎখাত করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের সৈন্যরা আপনার সৈন্যদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। আপনি একজন ব্রিটিশ নাগরিক হয়েও তাদের বিরুদ্ধে এমন কথা বলছেন? আপনার সাহস আছে এবং সেটা নিতান্তই প্রশংসনীয়। আমি ব্রিটিশ নাগরিক নই, আমি একজন স্বাধীন ভারতীয়। আমার জন্মভূমি পরাধীন, তাকে স্বাধীন করাই আমার একমাত্র পরিচয়। 1943 সালে সুভাষ জাপানে পৌঁছে রাসবিহারী বসুর কাছ থেকে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব নেন। 21শে অক্টোবর তিনি সিঙ্গাপুরের স্বাধীনতা ভারতের অস্থায়ী সরকার গঠন করেন। সৈনিক ভাই সব, আজ আমি আপনাদের সামনে একটি স্লোগান দিচ্ছি, দিল্লি চলো। আর মনে রাখবেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যদি প্রাণও দিতে হয়, তবে তা হবে আমাদের জীবনের পরম সার্থকতা। জয় হিন্দ। নেতাজি, আপনার এই ভাষণ কোটি কোটি ভারতবাসীকে অনুপ্রাণিত করবে। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ মণিপুরের ময়রাঙে ভারতের পতাকা ওড়ায়, কিন্তু ইম্ফল ও কোহিমায় রসদের অভাব এবং প্রতিকূল আবহাওয়ার কারণে তারা পরাজিত হয়। ভয় পেও না, আমরা দিল্লি পৌঁছবই। সাময়িক পরাজয় আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আমাদের সংগ্রাম শেষ হয়নি এখনো। নেতাজি, আমরা আপনার জন্য প্রাণ দেব, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। আমরা বিশ্বাস করি আপনি আমাদের দিল্লিতে নিয়ে যাবেন। 1945 সালে জাপানের পরাজয় নিশ্চিত হলে সুভাষ রাশিয়ার দিকে যাত্রা করার সিদ্ধান্ত নেন। তিনি বিশ্বাস করতেন সোভিয়েত ইউনিয়ন হয়তো ভারতের স্বাধীনতার জন্য তাকে সমর্থন করবে। এটি ছিল তার শেষ প্রচেষ্টা, এক শেষ আশা। নেতাজি, এই যাত্রা ঝুঁকিপূর্ণ। বিমানের অবস্থা ভালো নয়, আপনার স্বাস্থ্যেরও তো অবনতি হচ্ছে। আবিদ, স্বাধীনতাই আমার লক্ষ্য। আমি থামব না যতক্ষণ আমার শ্বাস আছে। আমি দেশের স্বাধীনতার জন্য লড়ে যাব। এই বিমান যদি আমার শেষ আশ্রয় হয় তবে তাই হোক। আমার আত্মাকে কেউ বন্দি করতে পারবে না। 18 আগস্ট 1945-এ তাই হকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর ছড়ায়, কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়নি, যা আজও এক রহস্য। আমাদের লক্ষ্য স্থির, 8ই ডিসেম্বর দুপুর 12টা। এটাই আমাদের অভিযানের সময়। আমরা 3 জন একসাথে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করব। সরাসরি কর্নেল সিমসন্সের চেম্বারে যাব। না না না, কোনো রকম দ্বিধা বা দুর্বলতা নয়, আমাদের একটাই লক্ষ্য, সিম্পসনের মৃত্যু। 3 বিপ্লবী রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন। তারা দোতলায় কর্নেল সিমসন্সের চেম্বারে গিয়ে অগ্রসর হন। করিডোরের পাহারাদারদের নজর এড়িয়ে তারা দ্রুত সিমসন্সের অফিসের দরজায় পৌঁছায়। কর্নেল সিমসন্স, আপনার অত্যাচারের দিন শেষ। সিমসন্স হতভম্ব হওয়ার আগেই বিনয়, বাদল এবং দীনেশ তাদের রিভলভার বের করে গুলি চালায়। ফুটো ফুটো হয়ে যায় অত্যাচারীর শরীর। রাইটার্স বিল্ডিংয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 1908 সালের 11 সেপ্টেম্বর ঢাকা জেলার বিক্রমপুরের রোহিতভোগ গ্রামে এক বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করে এক পুত্র সন্তান, যার নাম রাখা হয় বিনয় কৃষ্ণ বসু। ওগো, দেখো, আমাদের বিনয় যেন এক ফালি চাঁদের মতো শান্ত হয়ে শুয়ে আছে। ওকে দেখে মনে হয় যেন সকলের মন জয় করার জন্যই ও এসেছে। হ্যাঁ ক্ষীরোদবাসিনী, তুমি ঠিকই বলেছ। আমারও মন বলছে আমাদের বিনয়
বড় হয়ে নিশ্চয়ই কোনো মহান কাজ করবে। তারপর 1911 সালে ঢাকার এক সাধারণ পরিবারে এক অসামান্য প্রতিভার জন্ম হয়, যার নাম রাখা হয় দীনেশ গুপ্ত। ছোটবেলায় তিনি পরিচিত ছিলেন নসু নামে। তার বাবা সতীশচন্দ্র গুপ্ত ছিলেন ডাক বিভাগের কর্মচারী। তারপর 1912 সালে ঢাকা জেলার বিক্রমপুরের পূর্ব শিমুলিয়া গ্রামে অভয় গুপ্ত এবং অমলা সুন্দরী দেবীর ঘরে এক বিপ্লবী জন্মগ্রহণ করেন, যার নাম রাখা হয় সুধীর গুপ্ত। ইতিহাসে যাকে আমরা বাদল গুপ্ত নামে চিনি। অমলা, দেখো, আমাদের সুধীরের মধ্যে এক অন্য রকমের তেজ দেখতে পাচ্ছি, যেন ও শুধু আমাদের জন্য নয়, ও গোটা দেশের জন্য এসেছে। এরপর 1928 সালের ডিসেম্বর মাসে বিনয় এবং তার সহযোদ্ধারা বিপ্লবী নেতা সুভাষচন্দ্র বোসের সংস্পর্শে আসেন। সেই সময় সুভাষচন্দ্র বোসের প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন। হে যুব সমাজ, আজ আমাদের সামনে দুটো পথ খোলা আছে। এক, ব্রিটিশের পায়ের নিচে মাথা নুইয়ে পরাধীনতার জীবন মেনে নেওয়া, আর দুই, রক্ত দিয়ে স্বাধীনতার দাম মেটানো। সুভাষচন্দ্র বোসের সেই ভাষণ বিনয়কে একজন সাধারণ মানুষ থেকে এক নির্ভীক বিপ্লবী করে তোলে। এরপর বিনয় ঢাকা অনুশীলন সমিতির সংস্পর্শে আসেন এবং তার রাজনৈতিক ক্ষেত্রে তিনি হেমচন্দ্র ঘোষের কাছে বিপ্লবী হওয়ার দীক্ষা নেন। হেমচন্দ্রদা, আমি আপনার সঙ্গে দেশের জন্য কিছু করতে এসেছি। আমি শুধু কথায় বিশ্বাসী নই, কাজের মাধ্যমেও দেশকে স্বাধীন করতে চাই। অনুগ্রহ করে আপনি আমাদের মতো তরুণদের পথ দেখান। বিনয়, তোমার মতো তরুণেরা যখন এই কথা বলে, তখন আমার মনে হয় স্বাধীনতার বেশি দূরে নেই। আমি তোমার সাহস দেখে মুগ্ধ। এসো এসো, আমরা সবাই মিলে আমাদের দেশকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করি। এইভাবে শুরু হলো বিনয়ের বিপ্লবী জীবনের গাথা। ও অন্যদিকে দেশকে ব্রিটিশ শাসনের দুর্দশা থেকে মুক্ত করতে দীনেশ তার বিপ্লবী শিক্ষক ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের কাছে গিয়ে বিপ্লবী কাজকর্মের যোগদানের সিদ্ধান্ত নেয়। স্যার, স্যার, তাতে দরজা খুলুন। আমি দীনেশ। আমি আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। নসু, তুই এত রাতে এখানে? কিছু হয়েছে? কোনো বিপদ হয়েছে নাকি? না স্যার, না, বিপদ নয়, বরং বরং বিপদ থেকে দেশকে বাঁচানোর উপায় খুঁজতে এসেছি। আমি আমি আর এই দুর্দশা সহ্য করতে পারছি না স্যার। চারদিকে শুধু ব্রিটিশদের অত্যাচার আর আমার দেশের মানুষদের কষ্ট। তুমি আগে বসো নসু। আমি দেখতে পাচ্ছি তোমার অন্তরের আগুন, যা বিপ্লবকে জন্ম দেয়। কিন্তু মনে রেখো, একবার এই পথে পা রাখলে আর কিন্তু পেছনে ফিরতে পারবে না। আমি সব কিছুর জন্য প্রস্তুত স্যার। আমি শুধু দেশের জন্যই কিছু করতে চাই, আর আর তার জন্য যদি আমাকে জীবন দিতে হয়, তাহলেও কিন্তু আমি পিছপা হব না। এটাই আমি তোমার কাছে আশা করেছিলাম নসু। আচ্ছা বেশ, মেদিনীপুরে আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্সের একটি শাখা আছে, যেখানে তোমার মতো সাহসী ছেলেদেরই প্রয়োজন। তুমি সেখানে যোগ দিতে পারো। সেখানে অস্ত্র চালনা থেকে শুরু করে সব রকমের যুদ্ধের কৌশল শেখানো হয়। আমি আমি সেখানে এখনই যেতে চাই স্যার। অনুগ্রহ করে আপনি আপনি আমাকে সেই পথ দেখান। নসু, আজ থেকে তোমার এই নতুন জীবন শুরু হলো। মনে রেখো, তোমার এই আত্মত্যাগ দেশের স্বাধীনতার বীজ বপন করবে। এভাবেই শুরু হলো দীনেশের বিপ্লবী জীবনের গাথা। অন্যদিকে অন্তরের বিপ্লবের আগুন নিয়ে সুধীর দেশের এই দুর্দশার সহ্য করতে না পেরে সে একদিন গভীর রাতে তার শিক্ষক নিকুঞ্জ সেনের বাড়ি চলে গেল। আর কতদিন আমরা এই অপমান সহ্য করব স্যার? আমাদের এই দাসত্ব কি অন্তকাল ধরে চলবে? আমাদের দেশ কি কখনোই স্বাধীন হতে পারবে না? সুধীর, তোমার মনের কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু শুধু প্রশ্ন করে বা হতাশ হয়ে লাভ নেই।
তোমার এই রাগ ও ক্ষোভকে সঠিক পথে চালিত করতে হবে, যে তবে কিছু একটা হতে পারে। কিন্তু কি সেই পথ স্যার? কি সেই পথ যা আমাদের মুক্তি দেবে? অস্ত্র আর ক্ষমতা ছাড়া কি বা করতে পারি আমরা? অস্ত্র আর ক্ষমতার চেয়েও বড় শক্তি হলো মনের জোর আর দৃঢ় সংকল্প। যদি সেই শক্তিকে কাজে লাগাতে পারো, তবেই দেখবে পথ আপনা আপনি তৈরি হয়ে যাবে। আমার ভেতরে এই আগুনকে আমি কাজে লাগাতে চাই স্যার। অনুগ্রহ করে আমাকে পথ দেখান, আর তার জন্য আমি যে কোনো ত্যাগ করতে রাজি স্যার। সুধীরের এই দৃঢ়তা দেখে নিকুঞ্জ সেন বুঝতে পারলেন এই তরুণী একদিন দেশের স্বাধীনতার ইতিহাস লিখবে। বেশ, আজ থেকে তোমার নতুন জন্ম হলো, আর এই নতুন জীবনে তোমার পুরনো নাম আর থাকবে না। এখন থেকে তোমার নাম হবে বাদল। এই নাম তোমার বিপ্লবী জীবনের পরিচয় হবে। আমার নাম বাদল? হ্যাঁ স্যার, আমার এখন থেকে একটাই পরিচয়, আমি এই দেশের একজন বিপ্লবী, আর আমার নাম হলো বাদল গুপ্ত। এভাবে সুধীরের নাম বদলে সুধীর গুপ্ত থেকে হয়ে যায় বাদল গুপ্ত। আর এভাবেই বিনয়, বাদল এবং দীনেশের অন্তরে জ্বলে ওঠে বিপ্লবের আগুন। এরপর থেকে শুরু হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের এক নতুন সংগ্রাম। সময়টা 1930। ব্রিটিশ শাসকের জেলের অকথ্য অত্যাচার আর রাজনৈতিক বন্দীদের ওপর চালানো নির্মমতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক গোপন বৈঠকে বসলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্যরা। তাদের লক্ষ্য অত্যাচারী জেল পরিদর্শক কর্নেল সিমসন্সকে হত্যা করে ব্রিটিশ সরকারকে এক কঠিন বার্তা দেওয়া। আর সহ্য করা যায় না। এই সিমসন্স যেন সাক্ষাৎ যমদূত। কত বিপ্লবী ওর অত্যাচারে প্রাণ হারিয়েছে। এবার আমাদের কিছু করতেই হবে। হ্যাঁ সতীশদা, ঠিক বলেছেন। সিমসন্সকে উপযুক্ত শাস্তি দেওয়ার সময় হয়ে গেছে। ওর উদাহরণযোগ্য মৃত্যু না হলে এই অত্যাচার চলতেই থাকবে। কিন্তু কাজটা সহজ নয়। রাইটার্স বিল্ডিং ব্রিটিশ সরকারের ক্ষমতার কেন্দ্র। সেখানে ঢুকে সিমসন্সকে হত্যা করা প্রায় অসম্ভব। চারিদিকে কঠোর নিরাপত্তা। অসম্ভব বলে কিছু নেই কিরণদা। আমাদের আত্মবলিদানের মাধ্যমেই আমরা অসম্ভবকে সম্ভব করব। কিন্তু প্রশ্ন হলো, এই কঠিন কাজটি করার মতো সাহসী যোদ্ধা কি আছে? কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। ঘরের বাতাসে চাপা উত্তেজনা। এমন সময় তিনজন তরুণ বিপ্লবী দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসেন। আমরা প্রস্তুত। এই বিপজ্জনক কাজটি আমরাই করব। হ্যাঁ, আমরা জীবন তুচ্ছ করে দেশের জন্য লড়তে এসেছি। সিমসন্সকে হত্যা করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য। আমাদের রক্ত যেন বৃথা না যায়। সিমসনের মৃত্যু কিন্তু ব্রিটিশ শাসনের ভিড় নাড়িয়ে দেবে, এই বিশ্বাসটা আমি করি। এবং আমি জানি এই বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে। তোমরা তোমরা এত অল্প বয়সে এত বড় দায়িত্ব নিতে প্রস্তুত? বয়স কোনো বাধা নয় সতীশদা। আমাদের বুকের ভেতর জ্বলছে স্বাধীনতার আগুন। এই আগুন সব ভয়কে জয় করতে পারে। তোমাদের সাহসকে প্রণাম জানাই, কিন্তু তোমাদের কি এর ভয়াবহ পরিণতি সম্পর্কে জানা আছে? ধরা পড়লে নিশ্চিত মৃত্যু। আমরা মৃত্যুকে ভয় পাই না রমেনদা। দেশের জন্য হাসি মুখে জীবন উৎসর্গ করতেও আমরা প্রস্তুত। আমাদের আমাদের আত্মত্যাগ হয়তো অনেক তরুণের মনে বিপ্লবের বীজ বপন করবে। এটাই আমাদের সান্ত্বনা। তোমাদের এই দৃঢ় সংকল্প আমাদের অনুপ্রাণিত করছে। আমরা তোমাদের পাশে আছি। প্রয়োজনীয় সব সাহায্য আমরা করব। সাবধানে থেকো। তোমাদের সাফল্যই আমাদের আন্দোলনের জয়। এরপর শুরু হয় রাইটার্স বিল্ডিংয়ে অভিযানের গোপন প্রস্তুতি। বিনয়, বাদল এবং দীনেশ ছদ্মবেশ ধারণের প্রস্তুতি আয়ত্ত করেন। তারা ইউরোপীয় পোশাক পরে রাইটার্স বিল্ডিংয়ের নকশা ভালোভাবে অধ্যয়ন করেন। তাদের অস্ত্র এবং গোলা বারুদ সরবরাহ করা হয়। আমাদের লক্ষ্য স্থির, 8ই ডিসেম্বর দুপুর 12টা। এটাই আমাদের অভিযানের সময়। আমরা তিনজন একসাথে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করব। সরাসরি কর্নেল সিমসন্সের চেম্বারে যাব। না না না, কোনো রকম দ্বিধা বা দুর্বলতা নয়। আমাদের একটাই লক্ষ্য, সিমসনের মৃত্যু।
নির্দিষ্ট দিনে 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত সাহসী পদক্ষেপে রাইটার্স বিল্ডিংয়ের দিকে রওনা হন। তাদের চোখে মুখে দৃঢ় সংকল্প এবং অন্তরে দেশপ্রেমের প্রদীপ্ত শিখা। এই সেই অহংকারী বাড়ি যা আমাদের পরাধীনতার প্রতীক। আজ আমরা এর ভিত কাঁপিয়ে দেব। 3 বিপ্লবী রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন। তারা দোতলায় কর্নেল সিমসন্সের চেম্বারে গিয়ে অগ্রসর হন। করিডোরের পাহারাদারদের নজর এড়িয়ে তারা দ্রুত সিমসন্সের অফিসের দরজায় পৌঁছায়। কর্নেল সিমসন্স, আপনার অত্যাচারের দিন শেষ। সিমসন্স হতবম্ব হওয়ার আগেই বিনয়, বাদল এবং দীনেশ তাদের রিভলভার বের করে গুলি চালায়। ফুটো ফুটো হয়ে যায় অত্যাচারীর শরীর। রাইটার্স বিল্ডিংয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রিটিশ পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তোমরা এবার পালাবে কোথায়? এক্ষুনি এই মুহূর্তে নিজেদেরকে আত্মসমর্পণ করো, জলদি। আমরা আত্মসমর্পণ করার জন্য আসিনি, আমরা এসেছি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিতে। এভাবে শুরু হয় অসম এক যুদ্ধ। রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে চলতে থাকে গুলির আদান প্রদান। 3 তরুণ বিপ্লবী একা হাতে ব্রিটিশ পুলিশের বিশাল বাহিনীকে প্রতিরোধ করতে থাকেন। তাদের সাহসিকতা দেখে হতবাক হয়ে যান ইংরেজরা। যত পারিস গুলি চালা ইংরেজ, আমাদের রক্তেই স্বাধীনতার ধারণা জন্ম নেবে এবং ধীরে ধীরে তা বিকশিত হবে। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। কিন্তু শেষ পর্যন্ত শত্রুর সাংঘাতিকের কাছে তাদের প্রতিরোধ দুর্বল হয়ে আসে। 3 বিপ্লবী বুঝতে পারেন পালানোর আর কোনো পথ নেই। তারা সিদ্ধান্ত নেন জীবিত ধরা দেবেন না। আমাদের প্রতিজ্ঞা মনে আছে তো? কোনো অবস্থাতেই শত্রুদের হাতে ধরা দেওয়া চলবে না। হ্যাঁ বাদল, আমাদের আত্মবলিদান হবে আমাদের শেষ জবাব। এই বলে বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মবলিদান দেন। বিনয় বসু এবং দীনেশ গুপ্ত তাদের নিজেদের রিভলভার দিয়ে নিজেদের মাথায় গুলি করেন। স্তব্ধতা নেমে আসে রাইটার্স বিল্ডিংয়ে। ব্রিটিশ পুলিশ হতভাগ বিস্ময় দেখে 3 তরুণের আত্মত্যাগ। বিনয় বসুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি 13 ডিসেম্বর 1930-এ মারা যান। অন্যদিকে গুরুতর আহত দীনেশকে সুস্থ করে তোলা হয় এবং তার বিচার হয় 1931 সালের 7 জুলাই। মাত্র 19 বছর বয়সে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত এই 3 বীর শহীদের আত্মত্যাগ বৃথা যায়নি। তারা অমর হয়ে থাকবেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। তাদের নামে কলকাতার ডালহৌসি স্কোয়ার আজও বিনয়, বাদল, দীনেশ বাগ নামে পরিচিত, যা তাদের অদম্য সাহস ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক। জানো অপরূপা, ক্ষুদিরাম আজকাল পড়াশোনার চেয়ে বেশি মিটিং মিছিলের চর্চাই করছে। সে স্বদেশি লিফলেট বিলি করছে। এখন স্বদেশি আন্দোলনে যে ঢেউ উঠেছে, তাতে ওকে এখানে একা রাখা ঠিক নয়। ওর ভবিষ্যৎ নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। সত্যি ক্ষুদিরাম, তোমার সাহস ও নিষ্ঠা দেখে আমরা সবাই খুশি। স্বল্প সময়ে তুমি প্রমাণ করেছ তুমি দেশ মাতৃকার জন্য যে কোনো কঠিন দায়িত্ব নিতে প্রস্তুত। ফণি, এই ছেলে প্রস্তুত। ক্ষুদিরামের রক্তে আগুন আছে। ওর পথটা খুব কঠিন ভাই। একবার এই পথে এলে কিন্তু আর ফেরা যায় না। দলের প্রতিটি নির্দেশ তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। গোপনীয়তা হচ্ছে এই দলের প্রথম শর্ত। ফিরে যাবার প্রশ্ন ওঠেই না দাদা। মাটি ছুঁয়ে শপথ নিয়েছি, জীবন দিতে হলেও পিছপা হব না। বেশ, তবে শোনো, এবার দলের সবচেয়ে কঠিন কাজটি এসেছে। কিংসফোর্ডের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। সময় এসেছে তাকে উচিত জবাব দেওয়ার। 1889 সালের 3রা ডিসেম্বর মঙ্গলবার মেদিনীপুরের হাবিবপুর গ্রামে ঠিক বিকেল 5টা
এমন সময় ত্রৈলোক্যনাথ বসুর পরিবারে এক নবজাতকের কান্না শোনা যায়। ঘরের বাইরে তখন ত্রৈলোক্যনাথ বসু দাঁড়িয়ে আছে। এমন সময় দাইমা ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ওগো ত্রৈলোক্যনাথ বাবু, খুশির খবর এসেছে, তোমার ছেলে হয়েছে গো, ছেলে। তুমি কি সত্যি বলছো দাইমা? আর লক্ষ্মীপ্রিয়া এখন কেমন আছে? আর খোকা খোকা সুস্থ আছে তো? দাইমা, তুমি তো জানোই এর আগে আমার দুটো ফুটফুটে ছেলে হলো, কিন্তু তারা কেউই বাঁচলো না। হ্যাঁ গো বাবা, হ্যাঁ, মা ছেলে দুজনেই সুস্থ আছে। চাঁদের কণার মতো ফুটফুটে ছেলে হয়েছে তোমার। যাও যাও, তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখো। এখন আমি যাই কেমন, আবার পরে না হয় আসবো। খবরটি শোনা মাত্রই ত্রৈলোক্যনাথ ভিতরে যান ছুটে। তার মনে তখন আনন্দ এবং ভয় একই সঙ্গে, কারণ এর আগে তার দুটো পুত্র সন্তান অকালে মারা যায়। তাই এই নবজাতককে ঘিরে তার চিন্তা কিছুতেই কমছে না। অন্যদিকে ঘরের মধ্যে ত্রৈলোক্যনাথ বসুর আরও 3 কন্যা আগে থেকেই উপস্থিত ছিল। লক্ষ্মী, আমাদের ছেলে হয়েছে, কিন্তু তোমার মুখে কোনো হাসি নেই কেন? তুমি কি খুশি নও? ওগো, তোমার মনে আছে এর আগেও আমাদের আরো 2টি ছেলে হয়েছিল, তবে তারা তো কেউই রইল না। আর এখন জানি না এর ভাগ্যে কি লেখা আছে। তুমি অত ভয় পেও না লক্ষ্মী, দেখবে এই খোকার কিচ্ছু হবে না। আমরা ভগবানের কাছে ওর প্রাণের রক্ষার জন্য মানত করব, দেখবে ভগবান ঠিক ওকে রক্ষা করবেন। কিন্তু ওকে নিয়ে আমার যে খুব ভয় হয়। আমার কপালে হয়তো সত্যিই ছেলের সুখ নেই। তাই আমি এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমাকে দাইমা পুরনো দিনের একটি কথা বলেছে, বারবার সন্তান হারালে নাকি সেই সন্তানকে নিজের কাছে না রেখে তাকে অন্য কারোর কাছে বিক্রি করে দিতে হয়, তাহলে নাকি সেই সন্তানের প্রাণ বাঁচে। লক্ষ্মী, এ তুমি কি বলছো? 3 মেয়ের পরে আমাদের পর পর 2টি ছেলে হলো, তবে একটাকেও আমরা বাঁচাতে পারলাম না, আর এখন এটাকে তুমি বিক্রি করে দেবে বলছো? এ কেমন কথা? এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। মা অপরূপা, আমি চাই এই ছেলের দায়িত্ব আজ থেকে তুই নে। তুই তোর সবচেয়ে বড় দিদি, আমি ওকে তোর কাছেই বিক্রি করে দেব। কিন্তু মা, আমি এইটুকু শিশুকে কিভাবে? তুই না হয় আমাকে 3 মুঠো খুদ দিস, আর ওই খুদ দিয়েই তোর ভাইকে তুই কিনে নে মা, বাঁচিয়ে নে ওকে। এটাই ওর প্রাণ বাঁচানোর একমাত্র উপায়। ঠিক আছে মা, তুমি যেমনটা চাও আমি তাই করব। খুদ দিয়ে আমার ভাইকে কিনে নেব, আমি ওর প্রাণ বাঁচাবো। সেই মুহূর্তে দিদি অপরূপা তখনকার সমাজের নিয়ম ও কুসংস্কার অনুযায়ী 3 মুঠো খুদ দিয়ে কিনে নেন তার ভাইকে। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম রাখা হলো ক্ষুদিরাম। এরপর ক্ষুদিরামের বয়স যখন মাত্র 5, তখন তিনি তার মাকে হারান, আর তার 1 বছর পর তার পিতার মৃত্যু হয়। তখন তার দিদি অপরূপা তাকে দাসপুর থানার এক গ্রামে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। খোকাটার ওপর কি ভীষণ ঝড় গেল মা। মাত্র 1 বছরের ব্যবধানে বাপ মা দুজনেই মারা যান। এখন তুই কি করবি মা? তোর নিজের সংসার আছে, তার উপর এত বড় দায়িত্ব। কাকা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ওকে একদিন খুদ দিয়ে কিনে নিয়েছিলাম, আর এখন ওকে নিজের কোলে মানুষ করব। আমি ওকে দাসপুরের গ্রামে নিজের বাড়িতে নিয়ে যাব, আর আমার বাড়িতে ওর কোনো অভাব হবে না। তার সাথে আমি ওকে মা বাবার অভাবও বুঝতে দেব না। সত্যি মা, তোর মতো এক দিদি থাকতে ও কোনোদিন অনাথ হবে না। ভগবান যেন তোর সঙ্গে থাকুক। এরপর দিদি অপরূপা ক্ষুদিরামকে দাসপুর থানার অন্তর্গত একটা গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে অপরূপার স্বামী অমৃতলাল রায়ের সঙ্গে তার প্রথম দেখা হয়। এসো এসো ক্ষুদিরাম, অপরূপা নিশ্চয়ই তোমার কথাই বলছিল। তুমি কোনো চিন্তা করো না, এই বাড়ি এখন থেকে তোমার নিজের বাড়ি। আমি সব সময় তোমার পাশে আছি, আর যে কোনো প্রয়োজনে
তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। অমৃতলাল রায় ক্ষুদিরামকে তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করেন। স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই দেশ জুড়ে চলা স্বদেশী আন্দোলনের সঙ্গে ক্ষুদিরাম পরিচিত হন। স্কুলের মাস্টারমশাইদের মুখে ইংরেজ শাসনের কঠোর সমালোচনা তার কিশোর মনকে নাড়া দিতে শুরু করে। ছাত্ররা, তোমরা কি জানো ইংরেজরা আমাদের পাট শিল্প আর বস্ত্র শিল্প কেন ধ্বংস করে দিল? তারা চায় আমরা যেন তাদের ম্যানচেস্টারের কাপড় ব্যবহার করে তাদের গোলাম হয়ে থাকি। তোমরা যদি এই প্রতিজ্ঞা করো তোমরা বিদেশি কোনো জিনিস স্পর্শ করবে না, স্বদেশি জিনিস ব্যবহার করাই এখন আমাদের প্রতিবাদ। মাস্টার মশাই, আমরা কি শুধু স্বদেশি জিনিস ব্যবহার করে চুপ থাকবো? এই ইংরেজরা জোর করে আমাদের দেশ দখল করে আছে আর আমাদের সম্পদ চুরি করছে, আর আমরা কি এর বিরুদ্ধে সরাসরি কোনো প্রতিবাদ করব না? প্রতিবাদ তো চলছেই ক্ষুদিরাম, এই স্বদেশী আন্দোলনই আমাদের প্রতিবাদ। তবে এর চেয়েও বড় পথ আছে, যে পথে গেলে দেশের পরাধীনতার শেকল ভাঙা যায়। তবে সেই পথে চলে তোমাকে শুধুমাত্র সাহসী নয়, চরম আত্মত্যাগীও হতে হবে। অন্যদিকে বাড়িতে অমৃতলাল ক্ষুদিরামের এই আচরণ নিয়ে দিদি অপরূপার সঙ্গে কথা বলেন। জানো অপরূপা, ক্ষুদিরাম আজকাল পড়াশোনার চেয়ে বেশি মিটিং মিছিলে চর্চাই করছে। সে স্বদেশী লিফলেট বিলি করছে। এখন স্বদেশী আন্দোলনে যে ঢেউ উঠেছে তাতে ওকে এখানে একা রাখা ঠিক নয়। ওর ভবিষ্যৎ নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। তাহলে কি করা যায়? ওর পড়াশোনা বন্ধ করে ওকে তো আর বাড়িতে বসিয়ে রাখা যায় না। এখন তুমি দেখো কি করবে, তবে কিন্তু ওর কোনো যেন বিপদ না হয়। আমি ভাবছি ওকে মেদিনীপুরে আমার এক বন্ধুর কাছে পাঠিয়ে দেব। ওখানে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভর্তি করে দিলে ভালো পড়াশোনাও হবে আর একটু চোখের আড়ালেও থাকবে। মেদিনীপুরে আমার লোক আছে, তারা একটু নজরেও রাখবে। কি বলো? অমৃতলাল রায়ের সেই সিদ্ধান্ত অনুসারে ক্ষুদিরাম তমলুক ছেড়ে মেদিনীপুরে চলে এলেন এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভর্তি হলেন। এই সময় তার পরিচয় ঘটল এক অসামান্য শিক্ষক ও বিপ্লবী নেতার সঙ্গে, সত্যেন্দ্রনাথ বসু। ক্ষুদিরাম, তুমি কি কেবল বইয়ের পাতাতেই দেশকে ভালোবাসতে শিখেছ, নাকি দেশের জন্য কিছু করতেও চাও? কেবল মুখে বন্দে মাতরম বললে দেশ স্বাধীন হবে না। মাস্টার মশাই, আমি দেশের জন্য সব কিছু করতে প্রস্তুত। আপনি শুধু পথ থাকান, আদেশ দিন। পথ একটাই, আর সে পথ হলো দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করা। আমরা একটি গুপ্ত সমিতি তৈরি করেছি। এই সমিতির নিয়ম খুব কঠিন ক্ষুদিরাম। যদি ভয় না পাও তবে কাল রাতে সেখানে এসো। সেখানেই স্বাধীনতা লাভের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভয়? আমার কোনো ভয় নেই মাস্টার মশাই। আমার তো মাও নেই, বাবাও নেই, দেশই আমার মা। আমি কাল নিশ্চয়ই আসবো। আর এভাবেই সত্যেন্দ্রনাথ বসুর হাত ধরে কিশোর ক্ষুদিরাম প্রবেশ করলেন বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে। তিনি যোগ দিলেন বিপ্লবী রাজনৈতিক দল যুগান্তরে। অচিরেই ক্ষুদিরাম একের পর এক সাহসী কার্যকলাপে নিজেকে প্রমাণ করলেন। বিপ্লবী দলের বিশ্বস্ত সদস্য ফণীভূষণ ঘোষ ক্ষুদিরামের এই তেজ ও সাহস দেখে মুগ্ধ হন। সত্যি ক্ষুদিরাম, তোমার সাহস ও নিষ্ঠা দেখে আমরা সবাই খুশি। স্বল্প সময়ে তুমি প্রমাণ করেছ তুমি দেশমাতৃকার জন্য যে কোনো কঠিন দায়িত্ব নিতে প্রস্তুত। ফণি, এই ছেলে প্রস্তুত। ক্ষুদিরামের রক্তে আগুন আছে। ওর পথটা খুব কঠিন ভাই। একবার এই পথে এলে কিন্তু আর ফেরা যায় না। দলের প্রতিটি নির্দেশ তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। গোপনীয়তা হচ্ছে এই দলের প্রথম শর্ত। ফিরে যাবার প্রশ্ন ওঠেই না দাদা। মাটি ছুঁয়ে শপথ নিয়েছি, জীবন দিতে হলেও পিছপা হব না। বেশ, তবে শোনো, এবার দলের সবচেয়ে কঠিন কাজটি এসেছে। কিংসফোর্ডের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। সময় এসেছে তাকে উচিত জবাব দেওয়ার।